আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম। রাত্রি শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ১.৫ মাসের মধ্যে জুলাই মানবতা বিরোধী অপরাধের অন্তত ৭টি মামলার রায় জানালেন চিফ প্রসিকিউটর। দ্রুতই ক্রসফায়ার ও গুমের বিচার। বাংলাদেশের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। আগস্টের শেষে শুরু হবে শ্রমিক প্রেরণ। মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোরের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে। ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়। আজ যাবেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে। হবিগঞ্জে হত্যা চেষ্টা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে এনসিপি নাসিরউদ্দিন সার্জিস সহ ১০ নেতার বিরুদ্ধে জেলা ছাত্র দলের মামলা। আর শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আগামী ১.৫ মাসের মধ্যে জুলাই মানবতা বিরোধী অপরাধের ৭ থেকে ৮টি মামলার রায় হতে পারে। এর মধ্যে ওবায়দুল কাদের ও মাহবুবুল আলম হানিফ সহ ৪টি মামলার রায় হবে আগামী মাসে। তদন্ত শেষে বেশ কয়েকটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হবে আগস্টে। এটিএন বাংলাকে এসব তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, আওয়ামী শাসনামলে সারা দেশে ক্রসফায়ার ও গুমের মামলাগুলো শিগগিরই বিচারের পর্যায়ে আসবে। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জুলাই গণ আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইতোমধ্যে ৬টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৬২ জনের সাজা হয়েছে। চলমান প্রায় ৪০টি মামলার মধ্যে রায়ের জন্য অপেক্ষমান রয়েছে ২টি। আগামী মাসে অন্তত ৭টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। তদন্ত শেষ পর্যায়ে রয়েছে আরও কয়েকটি মামলার। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, আগামী ২ মাসে বেশ কয়েকটি মামলার রায় হতে পারে। ২ নম্বর ট্রাইব্যুনালে এখন ২টি মামলার জাজমেন্ট প্রায় অপেক্ষমান। একটা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ২টি মামলা প্রায় শেষ পর্যায়ে, এখন সামিং আপ পর্যায়ে আছে। ৪টা মামলার জাজমেন্ট আমরা আশা করতেছি আগামী মাসে হয়ে যাবে। আরও কয়েকটি মামলা একেবারেই বিচারের শেষ পর্যায়ে আছে, সেগুলোও কিন্তু আগামী মাসেও হতে পারে, অথবা যদি কোনো কারণে দেরি হয় তাহলে তার পরের মাসে প্রথমার্ধেই সেই মামলার জাজমেন্টগুলো হয়ে যাবে। আরও বেশ কয়েকটি মামলা, ৭-৮টি মামলা, সেখানেও ইনভেস্টিগেশন প্রায় শেষ পর্যায়ে। চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলে সারা দেশে অসংখ্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। সেগুলোকে ক্রমান্বয়ে বিচারের আওতায় আনা হচ্ছে। বিচার করা হবে সব গুমের ঘটনারও। সারা বাংলাদেশে অনেকগুলো মানবতা বিরোধী অপরাধ যেগুলো ক্রসফায়ারের নামে মানুষকে হত্যা করা হয়েছে, সেই কেসগুলোও কিন্তু আমরা হাতে নিয়েছি, ইনভেস্টিগেশন করব এবং সেগুলো আমরা পর্যায়ক্রমে বিচারের সম্মুখীন করব। এরকম আরও অনেকগুলো আছে, বিশেষ করে আমাদের যে গুমের কেসগুলো আছে সেখানে ইলিয়াস আলী আছে, আমাদের সুমন আছে, বা এরকম আমরা 5টা কেস এখন আমরা হাতে নিয়েছি। যে 5টা কেস আমরা খুব দ্রুত ইনভেস্টিগেশন শেষ করে সেগুলো আমরা বিচারের সম্মুখীন আমরা করব এবং পর্যায়ক্রমে গুমের সবগুলো মামলায় আমরা নিয়ে আসব। চিফ প্রসিকিউটর আরও জানান, আগামী ১ ও ৮ জুলাই ডিজিএফআই ও র্যাবের গোপন বন্দিশালা আয়নাঘর পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনালের বিচারকরা। এরপর পরিদর্শন করবেন সুন্দরবনের ঝালকাঠি অংশের গুমচর এবং মুন্সিগঞ্জ সার্কিট হাউজের পেছনে থাকা গণকবর। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগস্টের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশি কর্মী প্রেরণ শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানিয়ে তিনি বলেন, আগের সিন্ডিকেট ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত রিক্রুটিং এজেন্সিগুলোকে বাদ দিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় পাঠানো হবে কর্মী। বিস্তারিত জানাচ্ছেন জামিল হাসান শান্ত। দীর্ঘ প্রতীক্ষার পর অবসান ঘটতে যাচ্ছে মালয়েশিয়া শ্রমবাজার জটিলতার। সবকিছু ঠিক থাকলে আগস্টের শেষ সপ্তাহ থেকেই দেশটিতে বাংলাদেশি কর্মীদের প্রথম ব্যাচ যেতে শুরু করবে। আমরা খুব আনন্দের সাথে আপনাদেরকে জানাতে চাই যে আমাদের both countries now mutually agree to open this শ্রমবাজার immediately. কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দ্রুত শ্রমবাজার চালু করতে একমত হয়েছে দুই দেশই। মালয়েশিয়ার সেক্টর ও সাব সেক্টরগুলোতে বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ থাকবে। যারা ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সাথে জড়িত, যারা অনৈতিক কর্মকাণ্ড করেছিল, যারা সিন্ডিকেট অংশ হিসেবে দুর্নীতিতে ছিল, তাদেরকেও এই নতুন যে তালিকা হবে সেখানে থাকবেন না এবং মালয়েশিয়ান অথরিটি সেটি সামনের দিনগুলোতে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে কনফার্ম করবে।
এ সময় স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত এবং খরচ কমাতে প্রথম ধাপে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানোর অনুরোধ জানানো হয়। আমাদের মূল উদ্দেশ্য যত দ্রুত সম্ভব বাংলাদেশ থেকে নিয়মতান্ত্রিক জটিলতা কমিয়ে এফিশিয়েন্টলি একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে অভিবাসন ব্যয় কমিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি থেকে শুরু করা। অল্প সময়ের মধ্যেই মালয়েশিয়া কর্তৃপক্ষ পুরো বিষয়টি চূড়ান্ত করবে বলে আশা বাংলাদেশের। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা। ওয়াশিংটন ঢাকা সম্পর্ক এগিয়ে নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক শেষে মন্ত্রী আরও জানান, বৈঠকে ব্যবসা বাণিজ্য, রোহিঙ্গা সংকট এবং জ্বালানি সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এদিকে এক্স হ্যান্ডেলে এক বার্তায় গোর জানিয়েছেন, দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে, ফলপ্রসূ আলোচনা হয়েছে। এদিকে এক্স হ্যান্ডেলে এক বার্তায় গোর জানিয়েছেন, দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। এবারে বিস্তারিত জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফরকে ঘিরে বেশ কিছুদিন ধরেই সরগরম ছিল কূটনৈতিক পাড়া। প্রধানমন্ত্রীর চীন সফরের প্রায় ১.৫ মাসের মাথায় তার এই আগমন নিয়ে চলছিল নানা বিশ্লেষণ। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সফর সম্পর্কে জানা গেল, মূলত দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতেই ঢাকায় এসেছেন মার্কিন এই হাই প্রোফাইল কূটনীতিক। বৃহস্পতিবার ঢাকায় আসার পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন সার্জিও গোর। দীর্ঘ প্রায় ২ ঘণ্টা চলে দুই পক্ষের আলোচনা। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ এই সফর প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ব্যবসা বাণিজ্য এবং রোহিঙ্গা সংকটই ছিল তাদের আলোচনার মুখ্য বিষয়। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করেছি, তার মধ্যে বাণিজ্য বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এনার্জি বলেন, অভিবাসন বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু স্বল্প পরিসরে আপনি তো ডিটেইল আলোচনা করতে পারেন না। আমাদের সম্পর্কের অভিমুখ অত্যন্ত ইতিবাচক এবং আগামীতে আমরা এটার উপর বিল্ড করব। বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের নির্ধারিত শুল্ক নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। অন্যরা 12 পেয়েছে, 12.5 পেয়েছে, আমরা 10 পেয়েছি। সেই সঙ্গে আরেকটা জিনিস পেয়েছি যেটার কথা কেউ বলছে না, এই যে জামা কাপড় আমরা বানাই, এটা যদি আমেরিকান তুলা বা ফাইবার দিয়ে বানাই, দিস ইজ বেসিকলি এ ট্রান্সফর্মড আমেরিকান কটন। তো আপনারা কেন এর উপরে শুল্ক ধার্য করবেন? এবং তারা এবার আমাদেরকে তার জন্য একটা ডিসপেন্সেশন দিয়েছে, যে একটা ট্যারিফ কোটা সিস্টেম করেছে যাতে করে আমরা আরও অধিকতর মার্কেট অ্যাক্সেস পাই। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ভূ রাজনীতি কিংবা বাংলাদেশের অভ্যন্তরীণ অংশগ্রহণমূলক রাজনীতি প্রসঙ্গে কোনো আলোচনা গোরের সাথে হয়নি। মায়ানমারের উপর চাপ ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করিনি। আমরা আশা করব যে যুক্তরাষ্ট্রের সাহায্য অব্যাহত থাকবে। ইন্দো প্যাসিফিক নিয়ে আলোচনা হয়, আওয়ামী লীগ সম্পর্কে কোনো আলোচনাই হয়নি। মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক করিডোর নিয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বৈঠকে এই প্রসঙ্গ ওঠেনি। কখনোই বলে নাই, আপনারা গুজব শুনে সেটা ছড়াচ্ছেন। বাংলাদেশ চায়না কোনোদিন বলে নাই। বাংলাদেশ চায়না মিয়ানমার যে করিডোর নিয়ে আলোচনা, সেই প্রসঙ্গে তাদের পক্ষে কোনো কথা নাই। শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন ঢাকায় সফররত মার্কিন দূত সার্জিও গোর। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে এই কূটনীতিকের। এত রাত জেগে থাকার জন্য। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ দলটির 10 নেতার বিরুদ্ধে হত্যা চেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগের মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাত 10টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকন মামলাটি দায়ের করেন।
মামলায় নাম উল্লেখ করে 10 জন এবং অজ্ঞাত পরিচয়ে আরও 40 থেকে 50 জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, গত 28 জুলাই বিকালে হবিগঞ্জের পৌরসভার কোর্ট মসজিদ এলাকায় কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচিকে কেন্দ্র করে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের হামলায় জেলা ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমন সহ কয়েকজনকে আহত করা হয়। হামলার সময় মোবাইল ফোন ও নগদ 50,000 টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। দেশজুড়ে তীব্র গ্যাস সংকটে নাজেহাল সাধারণ মানুষ। শিল্প কারখানার পাশাপাশি এর প্রভাব পড়েছে পরিবহন ও আবাসিক খাতেও। চাপ কম থাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। বাসা বাড়িতেও প্রয়োজনীয় গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এদিকে আগস্ট মাসে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। দর্শক, এই মুহূর্তে শ্যামলী এলাকায় আছেন সহকর্মী তৌহিদুর রহমান তুফি, সরাসরি কথা বলছি তার সাথে। তুহি, ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সরবরাহ কেমন দেখছেন? এই ব্যাপারে কি কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, গ্যাস সংকটের কারণে কিন্তু চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। আমি এই মুহূর্তে রয়েছি শ্যামলীর একটি ফিলিং স্টেশনে, যেখানে লম্বা লাইন দেখতে পাচ্ছি গাড়ির। সিএনজি সহ গ্যাস চালিত যে গাড়িগুলো রয়েছে সেই গাড়ির লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি। মূলত গাড়ির চালকরা যেটি অভিযোগ করছেন যে দীর্ঘ সময় ধরে তারা দাঁড়িয়ে থাকার পরও কাঙ্ক্ষিত যে গ্যাস সেটি কিন্তু তারা পাচ্ছেন না। এক্ষেত্রে স্টেশনে যারা রয়েছেন, অর্থাৎ ফিলিং স্টেশনে যারা রয়েছেন, তারা বলছেন দীর্ঘ সময় ধরে তারা বন্ধ রাখার পরও গ্যাসের যে চাপ সেটি উঠছে না। অর্থাৎ সাধারণত 200 থেকে 250 যখন চাপ থাকে তখন পরিপূর্ণভাবে তারা গ্যাস সরবরাহ করতে পারে, কিন্তু এই মুহূর্তে তারা 2 ঘন্টা 1.5 ঘন্টা ধরে বন্ধ করে রাখার পরও এই গ্যাসের চাপটি সর্বোচ্চ 1 থেকে 120, 130 কিংবা সর্বোচ্চ 150 উঠছে। যে কারণে দেখা যাচ্ছে যে একটি সিএনজিতে সাধারণত 280 থেকে 300 টাকার গ্যাস ফুল ভর্তি হয়ে থাকে, কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি 70 থেকে 80, 90 কিংবা 100 টাকার পরেও কিন্তু আর সিএনজিগুলোতে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। একই রকম পরিবেশ সিএনজি চালিত অর্থাৎ গ্যাস চালিত যে গাড়িগুলো রয়েছে সেখানেও রয়েছে। এর পাশাপাশি যদি আমরা বলি যে বাসা বাড়িতেও গ্যাসের তীব্র সংকট দেখা গেছে, বিশেষ করে সকালের দিকে, দুপুরের দিকে গ্যাসের চাপ এতটাই কম থাকে যে রান্না করা দুরূহ হয়ে পড়ছে। আমরা বাসা বাড়িতেও কথা বলেছি, পাশাপাশি এই ফিলিং স্টেশনের পাশাপাশি অন্য ফিলিং স্টেশনেও গিয়েছি, সেখানে আরও লম্বা লাইন দেখতে পেয়েছি। যারা ভুক্তভোগী রয়েছে, ভোক্তারা রয়েছে, তারা বলছেন খুব দ্রুত এই সমস্যার সমাধান না হলে ভোগান্তি আরও বাড়বে। অন্যদিকে সরকার কিন্তু যে তথ্য দিয়েছে তাতে আগামী 10 তারিখের মধ্যে মোটামুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জন্য চেষ্টা চলছে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। তুহি, ধন্যবাদ আপনাকে। এবারে আন্তর্জাতিক সংবাদ। জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের 3টি F-35 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এবং আরও 3টি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। IRGCর দাবি, কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় 2 প্রাপ্তবয়স্ক এক শিশু নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় তারা এই হামলা চালিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে IRGC জানায়, আল আজরাক বিমান ঘাঁটির র্যাম্প ও যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে কয়েকজন সামরিক কর্মকর্তা এবং কারিগরি কর্মীও নিহত হয়েছে। তবে IRGC এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগন কিংবা জর্ডান কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এবারে খেলার খবর। বাংলাদেশি 2 তারকা সাকিব আল হাসান ও তাহিদ হৃদয়ের নৈপুণ্য লঙ্কা প্রিমিয়ার লিগের সহজ জয় পেয়েছে জাফনা কিংস।
ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করে জাফনা। দলের হয়ে 16 বলে 21 রান করেন তাওহিদ হৃদয়। আর শেষ দিকে ঝড় তোলা সাকিবের অপরাজিত 22 রানের ইনিংসে 221 রানের পাহাড় গড়ে জাফনা। 222 রানের লক্ষ্য তাড়া করতে নামা ক্যান্ডিকে শুরু থেকেই চাপে রাখেন সাকিব। কিছুটা খরুচে বোলিং করলেও সাকিবের শিকার মূল্যবান 3টে উইকেট। শেষ পর্যন্ত 21 রানের জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে অফ নিশ্চিত করেছে সাকিব হৃদয়ের জাফনা কিংস। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 1.5 মাসের মধ্যে জুলাই মানবতা বিরোধী অপরাধের অন্তত 7টি মামলার রায় জানালেন চিফ প্রসিকিউটর। দ্রুতই ক্রসফায়ার ও গুমের বিচার। বাংলাদেশের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। আগস্টের শেষে শুরু হবে শ্রমিক প্রেরণ। মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোরের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে। ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়। আজ যাবেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে। হবিগঞ্জে হত্যা চেষ্টা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে এনসিপি নাসিরউদ্দিন সার্জিস সহ 10 নেতার বিরুদ্ধে জেলা ছাত্র দলের মামলা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাই।